বাজেটের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি এই ফিল্ডে ৪৫ বছর চাকরি করেছি। ১৯৮৪ সালে আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চাকরি শুরু করি। সংসদে ডক্টর রেজা কিবরিয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি। ৬১% খেলাপির দেশে ধ্বংসের মুখে কি ব্যাংকিং খাত? শপিং মল বনাম ফ্যাক্টরি। আইএমএফ উপদেষ্টার চোখে বাংলাদেশের অর্থনীতির আসল ক্যান্সার কোথায়? ৭,০০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট আর ভুয়া রাজস্বের ফাঁদ। সংসদে দাঁড়িয়ে কোন ব্লুপ্রিন্ট ফাঁস করলেন রেজা কিবরিয়া? বিশ্ব অর্থনীতি আজ এক খাদের কিনারায় দাঁড়িয়ে, চারদিকে শুধু ধসের পূর্বাভাস। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট প্রতি ৬ মাস পর পর যেন এক নতুন দুঃসংবাদ নিয়ে আসছে। আর ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর এবং টালমাটাল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর এবং রূঢ় সত্য উচ্চারণ করলেন এমন একজন মানুষ যার পুরো জীবনটাই কেটেছে অর্থনীতির নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে। তিনি ডক্টর রেজা কিবরিয়া। সাধারণ কোনো রাজনৈতিক নেতা নন। ৪৫ বছরের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার তার। ১৯৮৪ সালে যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ দিয়ে শুরু করেছিলেন নিজের যাত্রা, আর শেষ করেছিলেন কম্বোডিয়ার অর্থমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি বাজেট নিয়ে যে বিশ্লেষণটি তুলে ধরলেন তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য ছিল না, সেটি ছিল বাংলাদেশের অর্থনীতির এক নিখুঁত এবং হাড় হিম করা ময়নাতদন্ত। ডেট, ইনফ্লেশন, ব্যাংকিং খাতের লুটপাট থেকে শুরু করে ৭,০০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটের পেছনের কালো অর্থনীতি। ডক্টর রেজা কিবরিয়া একে একে যে পর্দাগুলো উন্মোচন করলেন তা শুনলে যে কারো বুকের রক্ত হিম হয়ে যাবে। আসুন, আন্তর্জাতিক মানের এই অর্থনীতিবিদের চোখে বাংলাদেশের অর্থনীতির সেই শ্বাসরুদ্ধকর মেগা থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। ডক্টর রেজা কিবরিয়া তার বক্তব্যের শুরুতেই আঘাত করলেন সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স বা সামষ্টিক অর্থনীতির ভারসাম্য। তিনি স্পষ্ট করলেন, পরিসংখ্যানের একটি নির্দিষ্ট হায়ারার্কি বা স্তর বিন্যাস আছে। সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হল মানিটারি স্ট্যাটিস্টিক্স বা মুদ্রানীতির পরিসংখ্যান, আর সবচেয়ে কম নির্ভরযোগ্য হল রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স। দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এই ভারসাম্য ধরে রাখাটা বাঁচা মরার লড়াই। এরপর তিনি হাত দিলেন ডেট বা ঋণের খাতায়। তিনি আশ্বস্ত করলেন যে আমাদের ঋণের মাত্রা খুব বেশি নয়, ৪০% মতো। কিন্তু তিনি একটি ভয়ঙ্কর ফাঁদের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি হুঁশিয়ারি দিলেন, আন্তর্জাতিক কমার্শিয়াল বা বাণিজ্যিক ঋণের দিকে যাওয়াটা হবে সবচেয়ে বড় বোকামি। কেন? কারণ আইএমএফ বা বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিলে তা শোধ করার সময়সীমা থাকে অনেক বেশি, আর সুদের হার থাকে নামমাত্র 0.5 বা 1%। কিন্তু চটকদার কমার্শিয়াল ঋণ মানেই উচ্চ সুদ আর অর্থনীতির গলায় ফাঁস। অর্থনীতির সবচেয়ে বড় ক্যান্সার হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। অনেকেই ভাবেন এটি হয়তো আলাদা কোনো ইস্যু, কিন্তু রেজা কিবরিয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মুদ্রাস্ফীতি একটি মাকড়সার জালের মতো। এর সাথে এক্সচেঞ্জ রেট, মুদ্রানীতি, এমনকি দেশের গ্রোথ পর্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমাদের টাকার মান কেন কমে? তিনি এর একটি সহজ সূত্র দিলেন। আমাদের ট্রেডিং পার্টনার বা বাণিজ্য অংশীদার দেশের মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির যে পার্থক্য, ঠিক সেই হারেই আমাদের টাকার মান কমবে। আমাদের মুদ্রাস্ফীতি যদি 10 হয় আর পার্টনারের যদি 3 হয়, তবে আমাদের এক্সচেঞ্জ রেট বা মুদ্রার মান কমবে 7%। এরপর তিনি শোনালেন এক চরম মানবিক কিন্তু নিখুঁত অর্থনৈতিক সূত্র, যে সূত্রটি তিনি শিখেছিলেন তার বাবার কাছ থেকে। সূত্রটি হল দিনমজুরের আয় বনাম সস্তা চালের দামের অনুপাত।
যে দিনমজুর কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাকে কেউ ফিরেও দেখে না, তার আয় দিয়ে সে কত কেজি চাল কিনতে পারছে, সেটিই হলো অর্থনীতির আসল ইন্ডেক্স। দিনমজুরের আয় যদি 140 টাকা হয় আর চালের দাম যদি 20 টাকা হয়, তবে সে 7 কেজি চাল বাড়ি নিতে পারবে। এটিই হলো একটি সত্যিকারের জনগণের সরকারের আসল চিন্তার জায়গা। তিনি বৈষম্যের এক নির্মম সত্য তুলে ধরলেন। কোটিপতির হাতে 10,000 টাকা দিলে সে তা খরচই করবে না, অর্থনীতির চাকায় তার কোনো প্রভাব পড়বে না। কিন্তু একজন প্রান্তিক গরিব মানুষকে 100 টাকা দিলে সে পুরো 100 টাকাই বাজারে খরচ করবে, যা অর্থনীতিতে সরাসরি একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে তিনি জানালেন, গত সরকার এই আয় বৈষম্য দূর করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এরপর ডক্টর রেজা কিবরিয়া উচ্চারণ করলেন অর্থনীতির একটি অত্যন্ত গুরুগম্ভীর শব্দ, আয়কর, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। সহজ বাংলায় এর মানে হলো কতটুকু মূলধন বিনিয়োগ করলে আমাদের গ্রোথ বা প্রবৃদ্ধি বাড়বে। আমাদের দেশে বিনিয়োগের নামে কি হচ্ছে? টাকার পাহাড় দিয়ে বানানো হচ্ছে 7,000 স্কোয়ার ফুটের বিশাল বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আর চকচকে শপিং মল। ডক্টর রেজা কিবরিয়ার সোজা কথা, এসব শপিং মল আর ফ্ল্যাট বানালে দেশের প্রবৃদ্ধির হার এক চুলও বাড়বে না। আপনি যদি ওই একই টাকা দিয়ে ফ্যাক্টরি বা কল কারখানা তৈরি করেন, তবেই আপনার অর্থনীতিতে সত্যিকারের গ্রোথ আসবে। বিনিয়োগের এই গুণগত মান বা কোয়ালিটি অফ গ্রোথ বুঝতে না পারাই আমাদের অর্থনীতির অন্যতম বড় ভুল। ঠিক এমন সময় সংসদের স্পিকার তাকে মনে করিয়ে দিলেন, মাননীয় সদস্য, আপনি কমফোর্টেবলি শেষ করতে গেলে কয় মিনিট লাগবে? আপনাকে আর 4 মিনিট দেওয়া হলো। ডক্টর রেজা কিবরিয়া মাথা নেড়ে ওই 4 মিনিটেই ঢুকে গেলেন অর্থনীতির সবচেয়ে অন্ধকার এবং ভয়ঙ্কর অধ্যায়ে, বাংলাদেশের ব্যাংকিং খাত, যাকে রেজা কিবরিয়া আখ্যা দিলেন চরম অদক্ষ এবং লো এফিসিয়েন্সির একটি খাত হিসেবে। কেন এই অদক্ষতা? কারণ ব্যাংক সাধারণ মানুষের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে মাত্র 5% সুদে, কিন্তু একজন সৎ ব্যবসায়ী যখন লোন নিতে যাচ্ছেন, তখন তার কাছে দাবি করা হচ্ছে 14 বা 16% সুদ। এই বিশাল ব্যবধানই প্রমাণ করে আমাদের ব্যাংকিং খাত কতটা রুগ্ন। একটি সুস্থ ব্যাংকিং খাতে ডিপোজিট এবং লোনের রেটের পার্থক্য 4 আর 6-এর মধ্যেই থাকার কথা, কিন্তু আসল মেগাটন বোমাটি তিনি ফাটালেন ঠিক এর পরেই। বিষয় ব্যাংকের খেলাপি ঋণ বা ডিফল্ট। আন্তর্জাতিকভাবে নিয়ম হলো, কোনো ঋণের কিস্তি 90 দিন না দিলে তাকে খেলাপি বা ডিফল্ট বলা হয়। কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতের লুটপাট আড়াল করতে এই সংজ্ঞাই পাল্টে দেওয়া হয়েছে। এখন 1 বছর টাকা না দিলেও তাকে খেলাপি বলা হয় না। এরপর রেজা কিবরিয়া যা বললেন তা শুনলে যে কোনো অর্থনীতিবিদের হার্ট অ্যাটাক হতে পারে। তিনি জানালেন, বিশ্বের 35টি দেশে তিনি কাজ করেছেন। সেখানে খেলাপি ঋণের হার 6% বেশি হলেই তারা আতঙ্কে ঘামতে শুরু করতেন। আর বাংলাদেশে এই হার 61%। হ্যাঁ, ঠিক শুনছেন। এই মিথ্যা সংজ্ঞা দিয়ে লুকিয়ে রাখার পরও বাংলাদেশের খেলাপি ঋণের হার 61%। রেজা কিবরিয়ার ভাষায়, দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। ব্যাংকিং খাতের এই মরণ দশা কাটাতে সরকার কঠোর পদক্ষেপ না নিলে অর্থনীতির অগ্রগতি আশা করাটা স্রেফ বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়। বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে তিনি উন্মোচন করলেন ফিসকাল বা রাজস্ব খাতের এক বিরাট ভাঁওতাবাজি। বাজেটের ঘাটতি বা ডেফিসিট 3 থেকে 4% দেখানো হয়, যা দেখতে খুব একটা ভয়ের মনে হয় না, কিন্তু এটি পুরোটাই একটা মিথ্যা পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি। তিনি চোখে আঙুল দিয়ে দেখালেন, গত 15 বছরে আমাদের রাজস্ব আদায়ের হার কখনোই 84% ওপরে যায়নি। কোনো বছর তা 70%ও নেমেছে। অথচ প্রতি বছর বাজেট করা হয় একটা অবাস্তব হাই রাজস্ব রেট ধরে। আর এর ফলাফল কি হয়?
বছরের শেষ মুহূর্তে এসে দেখা যায় সরকারের হাতে টাকা নেই। তখন বাধ্য হয়ে অর্থমন্ত্রীকে ছুটতে হয় দেশি ব্যাংক, নন ব্যাংক প্রতিষ্ঠান অথবা বিদেশি ঋণের ফাঁদে। আর ব্যাংক বা বিদেশ থেকে এই শেষ মুহূর্তের ধার করা টাকা সরাসরি বাড়িয়ে দেয় দেশের মুদ্রাস্ফীতি। টাকা খরচ হয় ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার বা ব্যয়ের গুণগত মান বলতে কিছুই অবশিষ্ট থাকে না। ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন IMF এর এই সাবেক অর্থনীতিবিদের প্রতিটি শব্দ যেন ছিল অর্থনীতির এক একটি নিখুঁত এক্স-রে রিপোর্ট। শপিং মলের জাঁকজমক আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে হয়তো কিছুদিন চমকে দেওয়া যায়, কিন্তু ৬১% খেলাপির ক্যান্সার নিয়ে একটি দেশের অর্থনীতি আর কতদিন টিকে থাকতে পারবে? এই ভয়ঙ্কর হুঁশিয়ারির পর কি টনক নড়বে নীতি নির্ধারকদের, নাকি ওই ৭,০০০ স্কোয়ার ফুটের বিলাসবহুল ফ্ল্যাটের আড়ালেই হারিয়ে যাবে দিনমজুরের ওই ৭ কেজি চালের স্বপ্ন? উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। জাতীয় সংসদের অজানা সমীকরণ, অর্থনীতির রূঢ় বাস্তবতা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।